ডক্টর নওশের, আমাদের বৃহস্পতিবার রাতের যে লাইভ প্রোগ্রাম হয় সেখানে আপনাকে স্বাগতম। আমরা প্রায় নারীদের মুড সুইং, নারীদের মন খারাপ নিয়ে কথা বলি, কিন্তু পুরুষদের মধ্যেও যে মুড সুইং হয় যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইরিটেবল মেল সিনড্রোম, এটা সম্পর্কে অনেকেই জানে না। তাই আপনি যদি আমাদেরকে ডিফাইন করেন, সংজ্ঞাটি দেন, ইরিটেবল মেল সিনড্রোম আসলে কি? ধন্যবাদ সিস্টার, আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের টপিকটা আপনি খুব চমৎকার একটা টপিক আপনি নিয়েছেন। এটা আসলে আসলে অনেকে এটা সম্বন্ধে অতটা জানে না। খুব চমৎকার একটা টপিক সেটা। তা আমি যতটুকু জানি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। IMS বা ইরিটেবল মেল সিনড্রোম, যেটা এটা আসলে মানে এখনো কিন্তু সেটা মানে কোনো ক্যাটাগরিতে করা হয় না। এটা প্রথম এই টার্মটা ব্যবহার করেন ডক্টর আমেরিকান একজন সাইকোলজিস্ট, ওনার নাম হচ্ছে ডক্টর জেড ডায়মন্ড। উনি এটা ওনার জার্নালে উনি এটা লিখেন, ওনার এটা লিখেন। এটা আসলে উনি খেয়াল করেছেন যে ওনার প্র্যাকটিসে যে আফটার 30, আফটার 40 অথবা আফটার 50-তে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা যখন কমে যাওয়ার ফলে বেশ কিছু সিমটম দেখা দেয়। ওই সিমটম গুলোকে উনি এটার ভিতরে ফেলে উনি এটা ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছেন আর কি, ইরিটেবল মেল সিনড্রোম, অনেকটা ওই যে পোস্ট মেনোপজাল ডিপ্রেশনের মতো উনি জিনিসটাকে মানে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছেন। তো এটার মধ্যে প্রথম যে জিনিসটা আসবে লক্ষণ যেটা, সেটা হচ্ছে ইরিটেবিলিটি, অর্থাৎ একেবারেই উনি মানে লুজ টেম্পার থাকবে এবং ওনার মানে সবসময় উনি খিটখিটে মেজাজ থাকবে। অর্থাৎ দেখা গেছে ভদ্রলোক আগে খুব ভালো ছিলেন, খুব ঠান্ডা মাথার ছিলেন, হঠাৎ করে ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। দেখা যায় প্রচন্ড উনি খিটখিটে হয়ে যাচ্ছেন, কোনো কিছু তো ধৈর্য থাকছে না, উনি কারো কথা শুনতে চাচ্ছেন না, কোনো কিছু বললে উত্তেজিত হয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়া উত্তেজিত হয়ে যাচ্ছেন, সবার সাথে উনি খারাপ ব্যবহার করছেন, পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওনার খারাপ ব্যবহারের কারণে। বা উনি কর্মক্ষেত্রে উনি যদি কোনো উঁচু পদে থাকে তাহলে দেখা যায় অধস্তন কর্মচারী যারা আছে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওনার খারাপ ব্যবহারের কারণে। দেখা গেছে যে আগে হয়তো তার এই সমস্যাটা ছিল না, হঠাৎ করে জিনিসটা দেখা দিয়ে এটা। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে তার মানে ফ্যামিলি লাইফ, যেটা আর কি সেক্সুয়াল লাইফ, সেখানে একটা হ্যাম্পার হবে। সেখানে তার দেখা যাবে যে সেটা কমে যাবে, অথবা সেটা সে ঠিক মতো করতে পারছেন না, সেরকম একটা সমস্যা তার দেখা দেবে। সেটা তার দেখা যায় প্রচন্ড রকমের একটা মানে নিজের ভিতরে একটা হতাশ লাগবে। হ্যাঁ, মনে হবে যে উনি কোনো কিছু পারছে না, নিজেকে ওয়ার্থলেস মনে করতে থাকবেন। উনি মনে করেন যে আমি ফ্যামিলির জন্য ইউজলেস হয়ে গেলাম, এরকম একটা ভাব আপনার মনের মধ্যে আসবে। আর সবসময় একটা মন খারাপ একটা ভাব আপনার থাকবে। এবং দেখা যাবে যে আরেকটা জিনিস, এটা হচ্ছে উনি কি বলে দেখা যায় সবসময় মানে উনি একটা কোনো কাজের মধ্যে কোনো আগ্রহ পাবেন না। আগে দেখা যাচ্ছে অনেক কাজ করতেন, অনেক কাজে উনি বেশ উৎসাহ নিয়ে কাজ করতেন, এখন দেখা যাচ্ছে উনি কাজের ভিতরে কোনো আগ্রহই পাচ্ছেন। এই যে সিমটম গুলো আর কি, এগুলোকেই আসলে এই IMS এর ভিতরে ধরে নেওয়া হয় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যদি থেকে থাকে। কারণটাই হচ্ছে যে পুরুষদের যে হরমোন যেটা, সেটা লেভেলটা যদি কমে যায়। তারপরে তার মানে আপনি বলছেন যে ইরিটেবল মেল সিনড্রোম, এখানে এটা একটা ডিপ্রেশন সিনড্রোম, কারণ পুরুষদের মধ্যে যে টেস্টোস্টেরন সেটার প্রোডাকশনটা কমে যায় এবং সেটার ফলে তার যে মন খারাপ এবং নিজেকে খুব ইনকম্পিটেন্ট মনে করা এবং অন্যান্য মানসিক বেশি সমস্যা, যেমন বলছেন খিটখিটে মেজাজ, রাগ হয়ে যাওয়া। কিন্তু আপনি ডক্টর বলেছেন যে 30 বছর থেকে হতে পারে, বা 40 বছর বা 50 বছর। এই যে 30 বছর বয়সে যদি একজন পুরুষের মধ্যে এই ধরনের ডিপ্রেশন হয়, এই টেস্টোস্টেরন কমে যাওয়ার ফলে, তাহলে তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়, তাহলে তাই তো? জি। এছাড়াও কি আর অন্য কোনো কারণ আছে যার ফলে তার এই সিমটম গুলো হয়, যে ইরিটেবল মেল সিনড্রোম এগুলো হয়? এই টেস্টোস্টেরন ছাড়াও অন্য কোনো কারণ আছে? এখনকার মানে এখন লিভিং স্ট্যান্ডার্ড, যেটা লিভিং স্ট্যান্ডার্ডটাও অনেকটা দায়ী। যেমন আমাদের প্রচন্ড স্ট্রেসফুল লাইফ, হ্যাঁ, ওয়ার্কলোড বলেন বা স্ট্রেসের কারণে কিন্তু কর্টিসল নামে একটা হরমোনের এটা বেড়ে যায়, এবং এটা কিন্তু আমরা অনেকগুলো প্রবলেমের জন্য কিন্তু এটা দায়ী, কর্টিসল যেটা আর কি স্ট্রেসের কারণে। এবং কর্টিসল যখন বেড়ে যাবে তখন কিন্তু ওই যে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। আর টেস্টোস্টেরনের সাথে সরাসরি ব্রেনের সম্পর্ক হচ্ছে আপনার ডোপামিন এবং সেরোটোনিনের সাথে।
এবং এই যে এটা যখন এটাকে যখন হ্যাম্পার করে আর কি, তখনই কিন্তু এই যে সমস্যাগুলা দেখা দেয় আর কি। আসলে তাই ডক্টর, সেজন্য স্ট্রেস ম্যানেজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যাদের মধ্যে স্ট্রেস অতিমাত্রায় থাকে তাদেরই কর্টিসল লেভেল বেড়ে যায়, এবং বলা হয় স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল যদি বেড়ে যায় বা কর্টিসল হরমোনটা যদি খুব বেশি থাকে, তাহলে আমাদের শরীরটা হয়ে যায় উর্বর ভূমি, যে কোনো রোগ বালাইয়ের জন্য উপযুক্ত ভূমি হয়ে যায়। এবং সেটা এই ইরিটেবল মেল সিন্ড্রোমের ক্ষেত্রে একই, স্ট্রেস হরমোন থাকলেই এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে যাদের যে সমস্ত পুরুষদের মধ্যে এই ইরিটেবল মেল সিন্ড্রোম দেখা দেয়, এটা আসলে জীবনের জন্য কতটুকু ঝুঁকি, বা পারিবারিক জীবনে এটা কিভাবে প্রভাব বিস্তার করে? ধন্যবাদ। এটা খুবই একটা জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন। এটা আসলে একটা অনেকের ক্ষেত্রে একটু ঝুঁকি হয়ে যায়, বিশেষ করে এই আইএমএস যদি তার বেশি থাকে, এক্ষেত্রে অনেকের কিন্তু দেখা যায় যে সুইসাইডাল টেন্ডেন্সিও গ্রো করতে পারে। আর এটা আসলে তার পারিবারিক জীবনেও এটা তার একটা হ্যাম্পার করবে। সে পরিবারে দেখা যাবে যে অত্যন্ত মানে খারাপ ব্যবহার করছেন ফ্যামিলির সাথে, সবার সাথে, বিশেষ করে তার স্ত্রীর সাথে। আবার দেখা যাচ্ছে যে তাই দেখা যাচ্ছে সে তার সেক্সুয়াল লাইফটা সে ঠিকমতো পারফর্ম করতে পারছে না। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। মানে সব মিলিয়ে এটা একটা তার জন্য একটা মানে ফ্যামিলি লাইফে একটা খুব ভালো একটা হ্যাম্পার পড়ে আর কি। আপনি বলছেন যে ফ্যামিলি লাইফে এটা হ্যাম্পার হয়, অবশ্যই এটা হচ্ছে। সামাজিকভাবে কি কোনোভাবে এই সমস্ত পুরুষরা হেয় প্রতিপন্ন হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ সামাজিক ভাবে উনি যদি সবসময় যদি এরকম খিটখিটা মেজাজের থাকেন, স্বাভাবিক বিভিন্ন মানুষের সাথে ওনার একটা শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। কাছের মানুষগুলা বা বন্ধু বান্ধব যারা আশপাশে থাকবে, বা তার কলিগ যারা থাকবে বা সহকর্মী যারা থাকবে, তাদের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, এবং তারা দেখা যাবে যে পরবর্তীতে তার প্রতি বৈরী মনোভাব দেখাতে পারে, এবং কর্মক্ষেত্রে দেখা যাবে সে কারো কোঅপারেশন পাবে না, কাজে কর্মের ভিতরে অন্যদের সহযোগিতা পাবে না। কারণ আমরা জানি যে আমরা যে কাজগুলো করি, অফিসিয়াল যে জবগুলো করা, এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, আর প্রত্যেকটা মানুষের সেই টিমের একটা অংশ। আর উনি যদি সবসময় যদি সেরকম মেজাজ খিটখিট থাকে, সবসময় সবার সাথে যদি খারাপ ব্যবহার করতে থাকে, তাহলে তো উনি ওনার টিমমেট যারা বা ওনার কলিগ যারা, তাদের কাছ থেকে তো উনি সাপোর্টটা পাবেন না। এর ফলে দেখা যাবে ওনার পারফরমেন্সের উপরে সেটা এফেক্ট করবে। পরবর্তীতে দেখা যাবে যে ওনার যখন ওই যে কি বলে এটাকে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল শীট যেটা তৈরি করা, এসিআর যেটা তৈরি করা, সেখানে হয়তো ওনার যে উদ্বোধন কর্মকর্তা, সেটা উনি দেখে সেখানে ওনাকে মানে কম কি বলে কম স্কোরিং করবে, এবং এর ফলে দেখা যাবে যে উনি হয়তো প্রমোশন পাবেন না। হ্যাঁ, দেখা যাবে ওনার কলিগরা প্রমোশন পেয়ে যাচ্ছে, উনি প্রমোশন পাচ্ছেন না। ওর ফলে উনি আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবেন। এটা হ্যাঁ, 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 আপনি ঠিকই বলেছেন। এই সমস্ত পুরুষদের আসলে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হতে হয়। এই জন্যই মানুষ সাধারণত তাদের সাথে মিশতে চায় না, এবং তারা লেবেলিং করে যে এই লোকগুলো আসলে খুবই রাগী। তবে কোনো একজন পুরুষের মধ্যে এই ইরিটেবল মেল সিন্ড্রোম আছে কিনা কিভাবে নির্ণয় করা যায়, এবং এর চিকিৎসা পদ্ধতি বা কি, একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আসলে মানে এটা নির্ণয় করার জন্য কোনো মানে ওরকম কোনো ডায়াগনস্টিক যে আলাদা করে কোনো টুলস বা সেটা না। এটা দেখা হয় আপনার তার মানে তার হিস্ট্রি নিয়ে। যদি দেখা যাচ্ছে একটা মানুষ আগে খুব শান্তশিষ্ট ছিলেন, হ্যাঁ, আগে খুব ভালো ছিলেন, সবার সাথে উনি মিশতেন, সবার সাথে ভালোভাবে কথা বলতে, ভালো ব্যবহার করতেন, কিন্তু হঠাৎ করে উনি দেখা গেল যে ওনার মেজাজের উপর উনি কন্ট্রোল করতে পারছেন না, খিটখিটা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে উনি ধৈর্য রাখতে পারছেন না। হ্যাঁ, এই যদি হঠাৎ করে যদি হয়, এবং এটার সাথে ওনার মানে আচরণগত আরো যদি কোনো সমস্যা হঠাৎ করে ডেভেলপ করে, সেক্ষেত্রে এটা একটা আন্দাজ করা। আর উনি নিজেই তখন জিনিসগুলো ফিল করবেন আর কি। বিশেষ করে যখন ওনার এই জিনিসটা সেক্সুয়াল লাইফে যখন ওনার হ্যাম্পার হবে, তখন উনি নিজে কনসার্ন হবে ব্যাপারটা কি। হ্যাঁ, উনি তখন হয়তো ডাক্তারের কাছে আসবেন। তখন আমরা ওই যে যখন এই ধরনের পেশেন্ট গুলো যখন আসে, ওনাদেরকে আমরা সেরাম টেস্টোস্টেরন লেভেল যেটা আর কি, সেটা করতে দেওয়া হয়, এবং এর সাথে তারা আরো কিছু টেস্ট দেওয়া হয়, যেমন থাইরয়েড ফাংশন টেস্ট, তারপর ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা করতে, ফাস্টিং গ্লুকোজ লেভেল, এগুলো করতে দেওয়া হয়। এই টেস্ট গুলো করার পর দেখা যায় তার টেস্টোস্টেরন লেভেলটা অনেক কম, সেক্ষেত্রে সেটা থেরাপি, টেস্টোস্টেরন রিপ্লেস থেরাপি, সেই থেরাপিতে তাকে দেওয়া হয়। এবং এটার সাথে পাশাপাশি তাকে কিছুটা সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা সাইকোলজিতেও রেফার করে দিই। সিবিটি বা এই ধরনের যে ইয়েগুলো টুলস গুলো আছে, সেগুলো তাদের উপর অ্যাপ্লাই করা হয় তাদেরকে নর্মাল লাইফে রিহ্যাবিলিটেট করার জন্য।
হ্যাঁ, ডক্টর আপনি ঠিকই বলেছেন যে যাদের এই প্রবলেম হয়, বিশেষভাবে টেস্টোস্টেরন যাদের কমে যায় বা সেক্সুয়ালি যারা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, তাদের চিকিৎসা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসেন্টলি আমার একজন ক্লায়েন্ট যেটা হয়েছে, এটা শুধু একটাই না, কয়েকটা ক্লায়েন্ট হয়েছে এরকম, কয়েকটি ক্লায়েন্টের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে পুরুষদের মধ্যে সেক্সুয়াল ড্রাইভ কম থাকলে বা কোনো সমস্যা হলে তারা সহজে এটা মানতে চান না এবং চিকিৎসা নিতে চান না, এবং এটার কারণে অনেক বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এবং পুরুষরা নারীদেরকে দোষারোপ করছে যে তোমার কেন এত লাগে, তোমার কেন এত সমস্যা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এবং তারা কোনোভাবে মানতে চান না এবং ডাক্তারের কাছে যান না। সেজন্য বিবাহ বিচ্ছেদগুলো এই কারণে হচ্ছে। আমাদের অবশ্যই এই হরমোনজনিত সমস্যার জন্য আমাদের সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুরুষদেরকেও নারীদের মতো ডাক্তারের শরণাপন্ন হওয়া, চিকিৎসা ব্যবস্থা নেওয়া এটা গুরুত্বপূর্ণ। সেই সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডক্টর, আমরা সর্বদাই জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন কোনো পক্ষই অনেক সমস্যার মধ্যে না পড়েন বা ঝামেলায় না পড়েন। এই যে ইরিটেবল মেল সিনড্রোম, এটা কি কোনোভাবে প্রতিকারের কোনো ব্যবস্থা আছে? যদি থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্য যদি বলেন। ধন্যবাদ। আপনার আগের যে আলোচনা ডিসকাশন যেটা, সেটা দিয়ে আমি আরেকটু অ্যাড করে দিতে চাই। সেক্ষেত্রে হচ্ছে বিচ্ছেদের আগে যদি ম্যারেজ কাউন্সেলিংটা নেওয়া যেতে পারে, হ্যাঁ, ম্যারেজ কাউন্সেলিং নিলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদটাকে মানে ইয়ে করা যায়, প্রতিরোধ করা যায় সেটা। আর আপনি যেটা প্রশ্নটা যেটা করেছেন, হ্যাঁ, এটা প্রিভেন্ট করার মতো আসলে মানে করতে গেলে আগে দেখতে হবে তার লাইফস্টাইলটা কিরকম। উনি যদি আপনার স্মোকার হয়ে থাকেন, তাহলে ওনার স্মোকিংটাকে ইয়ে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। মানে ধূমপায়ী হয়ে থাকলে ওনার ধূমপান ছেড়ে দিতে হবে। মদ্যপায়ী হয়ে থাকলে মদ্যপান ওনাকে ছেড়ে দিতে হবে। তারপর উনি যদি একদম সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করেন, অর্থাৎ একেবারেই ওনার কাজ যদি শুয়ে বসে থাকা যদি জীবনযাপন হয়, সেটাকে থেকে বেরিয়ে আসতে হবে। ওনাকে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কিন্তু বডির মধ্যে আপনার এন্ডোরফিন লেভেলটা বেড়ে যায়, এবং কিছু কিছু টেস্টোস্টেরনও কিন্তু তৈরি হয় যদি ভিগোরাস কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো করলে। এছাড়া আপনার তাকে উনি যদি মানে স্লিপলেস বা স্লিপ ডিস্টারবেন্স যদি থাকে, ওনার যদি রাতে ঘুমটা কম হয়, আজকে অনেকেই দেখা যাচ্ছে স্ক্রিনে অনেক সময় দিয়ে থাকেন, এবং এটার ফলে দেখা যায় অনেক রাত পর্যন্ত উনি জেগে থাকেন, এবং সকালবেলা ওনার অফিস থাকলে দেখা যায় পর্যাপ্ত ঘুমটা ওনার হচ্ছে না। হ্যাঁ, এই ঘুমের ডিস্টারবেন্স যদি হয়, সেই ডিস্টারবেন্স হলেও কিন্তু এটা হবে। এই জন্য তার প্রপার ঘুম দরকার, তার পর্যাপ্ত ঘুম দরকার। সাধারণত 40 পার হলে মানে 8 ঘন্টা ঘুম না হলেও অন্তত 6-7 ঘন্টা একদম সাউন্ড স্লিপটা খুব জরুরি। 6-7 ঘন্টা তার ঘুম হইতে হবে, তার প্রপার ডায়েট ইয়ে করতে হবে, তার ওজন এবং উচ্চতা অনুযায়ী তার কি ধরনের, সেক্ষেত্রে তাদের মধ্যে ডায়াবেটিস বা হার্টের কোনো প্রবলেম বা অন্য কোনো ক্রনিক কোনো ডিজিজ কিনা সেটা অবশ্যই এক্সক্লুড করতে হবে। একটু আগে আমি যেটা বলেছিলাম যে টেস্টোস্টেরন রিপ্লেস থেরাপি, আমরা একটু যোগ করতে হবে, সেটা আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই থেরাপি নেওয়ার আগে অবশ্যই তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে, তার লিভার ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, তার প্রস্টেট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এগুলো যদি ওকে হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু ওই ধরনের থেরাপি গুলোতে দেওয়া যেতে পারে। আদারওয়াইজ এই ধরনের থেরাপি কিন্তু এই সমস্ত রোগীদেরকে দেওয়া যায় না, যদি এই রোগগুলো যদি তার মধ্যে থাকে বা এগুলো যদি কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, তার মানে আপনি বলছেন যে এই যে ইরিটেবল মেল সিনড্রোম, এটা চিকিৎসা করার সময় অন্যান্য রোগবালাই আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, বিশেষভাবে ডায়াবেটিস, তাই না, যে বা অন্য কোনো কারণ আছে কিনা। এবং আপনি যেটা বলেছেন যে লাইফস্টাইল সঠিক রাখা এবং স্ট্রেস ম্যানেজ করা অনেক গুরুত্বপূর্ণ, যেন কোনো পুরুষ এই ধরনের সমস্যার মধ্যে না পড়ে। তাহলে ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ আজ আপনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না। আশা করি আমাদের দর্শকগণ খুবই উপকৃত হবেন যখনই দেখবেন যে পুরুষদের মধ্যে যে খিটখিটে মেজাজ, অনেকে বলে বদমেজাজি, আসলে এটাও যে সুস্থ হওয়া যায়, চিকিৎসা, সঠিক চিকিৎসার ফলে সুস্থ হওয়া যায়, সেটার ব্যাপারে আমরা দর্শকদেরকে জানাতে চাচ্ছি, যেন পরিবার তথা